আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুশফিক হোসেন সম্রাট। আমি ফার্মেসি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। পাবলিক এডুকেশন 2.0 এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজকে আমি এইচএসসির দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে টপিক হলো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। কেমিস্ট্রির মেনলি হচ্ছে দুইটা টপিক থাকে। যদি আমরা ট্রাইটেশন রিলেটেড আলোচনা করি তাহলে হয় একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ আলোচনা করা হয় মূলত যে একটা উপাদান ওই দ্রবণে উপস্থিত আছে কি নাই। আর কোয়ালিটেটিভ বা পরিমাণগত রসায়নে আলোচনা করা হয় যে কতটুকু পরিমাণ দ্রব্য সেখানে আছে। তো এটা যাওয়ার আগে আমাদের কিছু বেসিক সম্পর্কে জানা প্রয়োজন। সেটা হচ্ছে যে মোল মোল রিলেটেড মোল জিনিসটা কি। ঠিক আছে, আমরা তাহলে যাই। মোল সংজ্ঞায়নটা এভাবে হবে: কোনো পরমাণুর গ্রাম পারমাণবিক ভরকে ভরকে মোল বলা হয়। এছাড়াও নানাভাবে মোলকে সংজ্ঞায়ন করা যায়। মোলটা জানা আমাদের সবার প্রথমে প্রয়োজন, কারণ মোলটার থেকে যে কোনো কিছুতে আমরা কনভার্ট করতে পারি। পরমাণুর ক্ষেত্রে আমি বলে হচ্ছে পারমাণবিক গ্রাম পারমাণবিক ভর, আর যদি আমি এখানে অণু বলি তাহলে হচ্ছে হবে গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর, আণবিক ভর। তো মোলকে হচ্ছে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। তো এই এন ইকুয়াল টু আমরা জানি ছোটবেলা থেকে যে হচ্ছে মোল ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এখানে ডাব্লিউ হলো গ্রাম আণবিক গ্রাম, যে পরিমাণ গ্রাম ও একটা দ্রব্যে দ্রবীভূত আছে, আর হচ্ছে এম হলো হচ্ছে তার আণবিক ভর। আণবিক ভর। আমি একটা ম্যাথ দিয়ে যদি বোঝাইতে চাই তাহলে হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া ইকুয়াল টু কত মোল। তো এর ক্যালকুলেশন আমরা দুইভাবে করতে পারি। আগে আমরা ক্লাস 9-10 এসএসসি পর্যায়ে আমরা করছি যে হচ্ছে ঐকিক নিয়মে, যে 17 গ্রামে আছে 17 গ্রাম সমান 1 মোল। তো 1 গ্রাম সমান এত, তো এটা 17, বা আমি যদি এটারে 10ও দিতাম যে 10 গ্রাম অ্যামোনিয়া সমান কত, তো 10 গ্রামে এত আছে। তো আমরা এটা না করে সহজ সূত্রের মাধ্যমে করার চেষ্টা করব। তো এটার আনসার হবে এরকম যে এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ কত দেওয়া আছে 10, 10 ডিভাইডেড বাই আসছে হচ্ছে 17। তো আনসার যেটা আসবে সেটা। ঠিক আছে, এবার এই মোলটা অনেকভাবে সংজ্ঞায়ন করা যায়। সেটা হচ্ছে কারণ মোলটা অনেক কিছুর সাথে রিলেটেড। যেমন 4টা সূত্র আমরা হচ্ছে বেসিক্যালি দেখতে পারবো যে এন ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই এম একটা। আমরা হচ্ছে ওটাকে আয়তনের সাথে সম্পর্কিত করি তাহলে আসবে হচ্ছে ভি ডিভাইডেড বাই 22.4। এসটিপিতে যে যে পরিমাণ আদর্শ আয়তন আছে সেটার সাথে রিলেটেড। তো আর একটা সূত্র আছে যে হচ্ছে এন ডিভাইডেড বাই এন এ। এন এ হলো এখানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10^23 ওটা। আবার আর একটা সূত্র আছে যে হচ্ছে সবচেয়ে পরিচিত যে সূত্রটা, আমরা হচ্ছে আদর্শ গ্যাস এত ফার্স্ট পেপারে যেটা করছি, তো ওই রিলেটেড পিভি, পিভি ডিভাইডেড বাই আর টি। ঠিক আছে, এতগুলা সূত্র আছে মোল রিলেটেড। তো আমরা এতক্ষণ মোল সম্পর্কে জানলাম যে মোল জিনিসটা কি। তো মোল সম্পর্কে আলোচনার পরবর্তীতে এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট বা আলোচিত টপিক হলো ঘনমাত্রা। প্রথমত আমাদের সমস্যা থাকে যে ঘনমাত্রা রিলেটেড মোলারিটি কি, মোলালিটি কি, নর্মালিটি কি। ওটাতে যাওয়ার আগে ঘনমাত্রা জিনিসটা কি সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ঘনমাত্রা বলতে 3 রকমের আমরা হচ্ছে আহ, দ্রব্য হইতে পারে, যেটা হচ্ছে আমরা ঘনমাত্রা বের করতে পারি। সেটা হইতে পারে তোমার ডাব্লিউ ডিভাইডেড বাই ভি এই এই দ্রবণের ক্ষেত্রে, ভি বাই ভি, অথবা তোমার ডাব্লিউ বাই ডাব্লিউ
এর উপর বেসিস করে এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, যে মোলারিটি, মোলারিটি, নরমালিটি। তো ঘনমাত্রার ডেফিনেশনে যাই আমরা, এটা বোঝার আগে যে ঘনমাত্রার ডেফিনেশনটা কি। নর্মাল সেন্সে যদি আমি মোলারিটি দিয়ে ব্যাখ্যা করি, তাহলে 1 মোল দ্রব্য যদি তোমার 1 লিটারে 1 লিটারে দ্রবীভূত থাকে, তাহলে তাকে তো মোলারিটি বলা হয়, ঠিক আছে, বা ঘনমাত্রা বলা হবে, ঠিক আছে। ঘনমাত্রার কে প্রকাশ করা হয় এস দ্বারা। এস এর সূত্র হলো এস ইকুয়াল টু এন বাই ভি। ভি হচ্ছে লিটার এককে অবশ্যই হতে হবে, ঠিক আছে। তো মোল ডিভাইডেড বাই আয়তন। 1 মোল দ্রব্য যদি 1 লিটারে দ্রবীভূত থাকে, তাহলে তাকে তোমার হচ্ছে ঘনমাত্রা, মোলারিটি বলা হবে। তো এইখানটায় যেই সূত্রটা আছে, যে হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে হচ্ছে এস সমানুপাতিক হচ্ছে মোল, আর হচ্ছে ব্যস্তানুপাতিক ভি। নর্মাল সেন্সে আমি যদি চিন্তা করি যে একটা পাত্র আছে, ধরো এটা একটা শরবতের পাত্র, ঠিক আছে, এখানে নির্দিষ্ট পরিমাণে পানি আছে এবং নির্দিষ্ট পরিমাণে চিনি আছে। চিনি, নর্মালি আমি চিনির দ্রবণ বানাচ্ছি বা শরবতের কথা চিন্তা করতেছি। এখন যদি আমি ভি অর্থাৎ পানির পরিমাণ বাড়াই দিই, পানির পরিমাণ এখানে যদি বাড়াই দিই, তাহলে ওটার ঘনমাত্রা আরো কমে যাবে, ঠিক আছে, ওটা আরো ডাইলিউট হয়ে যাবে। আর যদি কনসেন্ট্রেশন বাড়াতে হয়, তাহলে আমারে কি করতে হবে, হচ্ছে আয়তনটা, পানির আয়তনটা কমাই দিতে হবে, ঠিক আছে। এইটুকু বেসিক কনসেপ্ট আমরা মাথায় রাখি। তো এই যে যে এই সম্পর্কটা, এটাকে আমরা লিখতে পারি এস সমানুপাতিক 1/v, তাই না? তো এটারে আমি এপারে নিয়ে এসে গুণ করে দেব, ঠিক আছে। বা প্রথমে হচ্ছে এই সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য আমি হচ্ছে একটা ধ্রুবক ব্যবহার করলাম, এস ইকুয়াল টু কে ইন্টু 1/ভি। এবার ভিটাকে পার করে দেব, তাহলে পাইলাম কে ইকুয়াল টু এস ভি। এখান থেকে আমরা একটা সূত্র পাই, যে হচ্ছে যদি এরকম আরো একটা কে থাকে বা আর একটার সাথে তুলনা করি, তাহলে আমরা একটা সূত্র পাই S1V1 ইকুয়াল টু S2V2, তাই না? মোলারিটি, মোলালিটি, নরমালিটি। এবার তিনটার ভিতরে পার্থক্য কি? আমাদের এই তিনটার পার্থক্য করণে একটু সমস্যা হয়, যে হচ্ছে মূলত এদের ভিতরকার বেসিক পার্থক্যটা কি। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইজি পার্থক্য দিয়ে। যে এটার ক্ষেত্রে দেখবা মোলারিটি যেটা আছে, সেটার ক্ষেত্রে হবে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, অর্থাৎ গ্রাম পরিমাণ ভর তোমার হচ্ছে আয়তন এমএল বা লিটারে তোমার দ্রবীভূত থাকবে। এটা দ্বারা ইজিলি ডেফিনিশন করা যায়, যে একটু আগে দেখলাম যেটা 1 মোল দ্রব্য যদি 1 লিটারে দ্রবীভূত থাকে, তাহলে ওটা হবে মোলারিটি। এবার হচ্ছে মোলালিটির ক্ষেত্রে কি হবে, এটা থেকে একটু ডিফারেন্ট। রিটি আর লিটি, মোলালিটির ক্ষেত্রে হবে 1 কেজি পানিতে ডিজলভ থাকে, তাহলে তোমার হচ্ছে এটা হবে মোলালিটি। আর নরমালিটির ক্ষেত্রে হবে যে তুল্য ভর, তুল্য ভর পরিমাণ দ্রব্য যদি যদি তোমার 1 লিটারে দ্রবীভূত হয়, ঠিক আছে। তো ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ বাই ডাব্লিউ মানে হচ্ছে গ্রাম বাই গ্রাম, আর এমএল বাই এমএল, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক পার্থক্য, তুল্য ভর। তো মোলারিটির ক্ষেত্রে এটা সিম্পল হিসাব, ঠিক আছে। এত গ্রাম বা হচ্ছে 1 মোল, যেমন হচ্ছে আমি ধরে নিলাম আমি হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হিসাব করতেছি, 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হিসাব করতেছি। 1 লিটারে দ্রবীভূত আছে মানে কতটুকু, কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম, CO2 1 লিটারে দ্রবীভূত আছে। এটার ক্ষেত্রে কি হবে, যে হচ্ছে 1 মোল বা 44 গ্রাম তোমার 1 কেজি পানিতে দ্রবীভূত আছে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তোমার তুল্য ভর হিসাব করা হয়, বা তুল্য ভর জিনিসটা কি, আহ, একটা আণবিক ভর আছে, সেটাকে যদি আমি তুল্য সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমি তুল্য ভর পাবো। কিরকম, যে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হয় 1। কিভাবে বের করি, অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিড ফর অ্যাসিড তোমার যতগুলা H+ সে ডোনেট করতে পারে। বেজের ক্ষেত্রে যতগুলা OH সে ডোনেট করতে পারে, ঠিক আছে। আর আরো থাকে জারক বিজারকের ক্ষেত্রে, ওগুলো নর্মালি আসে না। তবে জারক বিজারকের ক্ষেত্রে ওটা হচ্ছে যতগুলা ইলেকট্রন সে ডোনেট করে ডিভাইডেড বাই তার হচ্ছে যতটুকু তোমার ওটা মাল্টিপ্লাইড বাই যতগুলা
পরমাণু ওর ভিতরে উপস্থিত থাকে। তো আমার আপাতত অ্যাসিড বেস নিয়ে কাজ, অ্যাসিড বেস নিয়ে আমি মাথায় রাখবো যে যতগুলো। তো এটা কিভাবে হলো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড বেসটা একটা তোমার হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে, তার হচ্ছে তুল্য সংখ্যা হলো 1। এবার এটার ভর কত, 40, 40 ডিভাইডেড বাই তুল্য সংখ্যা কত 1, ভাগ করলে 40 40 হয়, তাই না? সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি H2SO4, ওটার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এর আণবিক ভর 98। সো এটার ক্ষেত্রে কি হবে, এটার হচ্ছে দেখতে পারবা যে দুইটা H প্লাস ডোনেট করতে পারে, মানে 98 ডিভাইডেড বাই 2 তোমার হবে হচ্ছে 49, তাই না? তো তুল্য ভর হচ্ছে 49, তো 49 যদি 1 লিটার দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেটা তো নর্মালিটি। তো এইভাবে তিনটা হচ্ছে বেসিকলি পার্থক্য করা যায়। এবার মোলারিটি আর মোলালিটির ভিতরে কোনটা বেস্ট, দেখো এটা হচ্ছে আয়তন রিলেটেড। তো এটা তাপমাত্রার সাথে তাপমাত্রার সাথে সম্পর্কিত না, তাপমাত্রার সাথে সম্পর্কিত। যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে আমরা জানি পদার্থের আয়তন বাড়ে, তরল পদার্থের ক্ষেত্রে আরো বেশি বাড়ে। তো এটার ক্ষেত্রে সমস্যা হবে কি, যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে হচ্ছে এটা অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু মোলালিটির ক্ষেত্রে তাপমাত্রার কোনো প্রভাব নাই। তো এটা তুমি হচ্ছে নর্মালি ইউজ করতে পারো, তবে যদি কোনো কিছুর হিসাব না দেওয়া থাকে তাহলে নর্মালি আমরা হচ্ছে মোলারিটি দিয়ে ক্যালকুলেশন করে থাকি, ঠিক আছে? আচ্ছা, আমরা ঘনমাত্রার প্রকাশ মাধ্যম বুঝলাম যে হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয় ঘনমাত্রাকে, তাই না? তো এস ইকুয়াল টু আমরা পাইছিলাম যে এন ডিভাইডেড বাই ভি, আর এটা হবে লিটার এককে। এন কে আবার লেখা যায়, আমরা এতক্ষণ পড়তেছিলাম এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, আর ভিটা নিচে এভাবে রাখলাম। তো এটারে এভাবে কনভার্ট করে লেখা যায় ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি, এবং এই এককটা অবশ্যই লিটারে হতে হবে। আর যদি লিটার এককে না হয় তাহলে কি হবে, তোমার হচ্ছে উপরে 1000 দ্বারা গুণ করে এম ভি। তো ইজি ক্যালকুলেশন, ঠিক আছে? তো আমরা এতক্ষণে কতগুলো সূত্র পেলাম সেগুলোকে আমরা একত্রিত করার চেষ্টা করি, মোটে 5টা সূত্র পাওয়া গেছে। তো এন মোল ইকুয়াল টু তোমার পাইছিলাম ডাব্লিউ ডিভাইডেড বাই এম একটা, তারপরে পাইছি আমরা এন, প্রথমে ভিতে যাই, ভি ডিভাইডেড বাই 22.4 বা ভি প্রাইমও লেখে অনেকে, মেইনলি হচ্ছে তোমার হচ্ছে এসটিপিতে যতটুকু আয়তন আছে সেটা। তো আবার লেখা যায় এটা যে হচ্ছে এটা একটা আছে এন ডিভাইডেড বাই এন এ, বা তুমি এটার পরিবর্তে এরকম লিখতে পারো যে 6.023 ইন্টু 10⁻23। সেই সূত্রটা মাথায় রাখো। এবার আমরা লিখতে পারি যে পিভি বাই, যেটা আগে লিখছিলাম, ঠিক আছে, পিভি বাই আরটি। আর আরেকটা সূত্র এক্সট্রা অ্যাড হইলো, তুমি যদি এন লেখো তাহলে ভিটা পার করে দিলে এস ভি এল। আর এটার থেকে আমরা আরেকটা সূত্র বানাই নিছিলাম, সেটা হলো S1 V1 ইকুয়াল টু S2 V2। তো এই ইকুয়েশনগুলো পাইছিলাম, এটা হচ্ছে স্টয়কিওমেট্রিতে নাই। স্টয়কিওমেট্রিতে যদি থাকে তাহলে ইকুয়েশনটা এরকম হবে যে হচ্ছে অ্যাসিড এর যত মোল ইউজ হয়েছে সেটা এর দ্বারা ওটা বোঝানো হচ্ছে। তোমার হচ্ছে এটা, আচ্ছা বেজ দিয়ে লিখি, বেজ, বেজের ঘনমাত্রা, তারপর বেজের আয়তন, তারপর বেজের যত মোল সংখ্যা সেটা দ্বারা গুণ করে অ্যাসিডের তোমার ঘনমাত্রা, আর হচ্ছে বেজের, সরি অ্যাসিডের তোমার আয়তন। তো এই সূত্রগুলো আমরা পেলাম, এই সূত্র দিয়ে আমরা কয়েকটা ম্যাপ দেখব। ওখানে সূত্রগুলো লেখা আছে, যে আমরা তখন যা যা সূত্র শিখছি মোটামুটি আমি অ্যাডজাস্ট করে ডান সাইডে লিখে ফেলছি। এই যে একটা ম্যাথ আছে দেখো, যে 500 ml 2 মোলার দ্রবণে কতটুকু পানি মেশালে 1 মোল দ্রবণ প্রস্তুত করা সম্ভব। ঠিক আছে, আমি 2 মোলকে কনভার্ট করে 1 মোলে করবো। তো এটা কোন সূত্র ব্যবহার হবে, আচ্ছা এই সূত্রটা ব্যবহার করা হবে, ঠিক আছে? এই বাদ বাকি এই সূত্রের ম্যাথ তোমরা ইজিলি পারবা। তো আমরা এটা করার চেষ্টা করি। S1 সিম্পল হিসাব, যে S1 V1 ইকুয়াল টু S2 V2। এই জায়গায় তোমার দেখতে পাচ্ছ যে হচ্ছে এটা, আচ্ছা S1 ইকুয়াল টু তোমার হবে হচ্ছে 2 মোলার দ্রবণ, তারপর হচ্ছে V1 ইকুয়াল টু তোমার হবে 500 ml। এই যে লিটারে নিয়ে না নিলেও চলে, তো আমরা ml নিলাম। আর এখানে আরেকটা কি দেওয়া আছে, রাইট, মানে S2 ইকুয়াল টু তোমার মান দেওয়া আছে 1 মোল। ইজি ক্যালকুলেশন, V2 র মান বের করতে হবে।
তো এই যাই তোমরা বসাই দাও যে হচ্ছে 2 তোমার 500 ইকুয়াল টু এর মান দিয়ে আছে 1, একেবারে ইজি ক্যালকুলেশন, ঠিক আছে। ভি টু, তো ভি টু ইকুয়াল টু তোমার বের হবে কত, 1000 ml বা 1 লিটার। তো এটাই কি আনসার ভি টু? না, এটা হচ্ছে তোমার, আমার প্রশ্ন করা হয়েছে কতটুকু তোমার হচ্ছে পানি মিশাইতে হবে, ঠিক আছে। তো আমি এটা পেলাম 1 মোলারে। 1 মোলারে তোমার ডেনসিটি কত হবে? তো কি করব, এই ভি টুটা থেকে এটা বাদ দিলে, তোমার এটা বাদ দিলে তুমি হচ্ছে যদি পানি মিশাতে হবে কতটুকু পাই যাবে, তাহলে কত, 1000 ml থেকে তুমি যদি 500 বাদ দাও 500 ml, 500 ml পানি মিলালে তুমি 1 মোলার দ্রবণ পাই যাবে। এবার পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেনটা এরকম যে হচ্ছে এসটিপি তে ঘনত্ব নির্ণয় করো। আচ্ছা, তোমার কোশ্চেন হতে পারে এতক্ষণ ধরে তো আমরা তো ঘনত্ব রিলেটেড কিছু শিখিনি বা এদের কোনো সূত্র নাই, তো আমরা ঘনত্ব রিলেটেড ম্যাথ কিভাবে করবো? দেখো, এইখান থেকে তুমি ঘনত্ব রিলেটেড ম্যাথ বানিয়ে নিতে পারবে। আমরা জানি ঘনত্ব ডি ইকুয়াল টু তোমার ডাব্লিউ ডিভাইডেড বাই ভি। তো আমরা এখান থেকে বানাই নিব। কি হবে দেখো, সূত্র আছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এম ইকুয়াল টু তোমার আছে এ কি ভি ডিভাইডেড বাই 22.4। এখানে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি নিয়ে আসো আর এমটাকে পার করে দাও, ইকুয়াল টু 22.4। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত, আমাদের 44, 44 ডিভাইডেড বাই 22.4। তো তুমি পাই যাবে 2 এর কাছাকাছি, 1.99 সামথিং, ঠিক আছে। এটা একক তোমার হচ্ছে গ্রাম পার লিটার, ঠিক আছে। আর এইচএসসি যারা শিক্ষার্থী আছো, যারা হচ্ছে রিসেন্টলি পরীক্ষা দিবা, তাদের জন্য একটা মেসেজ থাকবে যে পড়াগুলাকে গুছাই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। জিনিসটাকে বড় করে না করে গুছাই যত ছোট করতে পারবা তোমাদের জন্য তত সুবিধা হবে। যত মেমোরিক পারো, যেগুলা রেলিভেন্ট সেগুলা মেমোরাইজ করার চেষ্টা করবা, বাদ বাকিগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবা, কারণ ওগুলা আলটিমেটলি বেশি দিন মনে থাকে না। আর আরেকটা বিষয় থাকবে যে হচ্ছে যারা নিয়মিত পড়াশোনা করতেছো, সিলেবাসটাকে চেষ্টা করো ওই পুরোপুরি 2-3 বার রিভিশন দেওয়ার আর পরীক্ষার ভিতরে থাকা, তাহলে একটা ভালো কিছু করতে পারবা। তো এ নিয়ে আমি শেষ করছি পাবলিক এডুকেশন 2.0। ধন্যবাদ।